নমস্কার। উপসংহারের পক্ষ থেকে আজকের বিশেষ নিবেদন, পায়েল গুহর লেখা তুমি অনন্য। আচ্ছা, প্রেম কি শুধু একটি ছেলে ও একটি মেয়ের মধ্যেই হয়? না, আমি বলতে চাইছি যে একটি পুরুষ শরীর এবং একটি নারী শরীরের মধ্যেই কি শুধু প্রেম হয়, নাকি সেটা হয় একটি পুরুষ সত্তা এবং একটি নারী সত্তার মধ্যে? আজকে আমাদের এই গল্পটি একটি বিধর্মী গল্প, সমাজের তথাকথিত প্রচলিত আর পাঁচটা প্রেমের কাহিনীর মতো নয়। একটি বাঁধনহীন, নিয়ম ভাঙা প্রেমের কাহিনী, যা প্রেমের বা ভালোবাসার একটা অন্যরকম অর্থ তুলে ধরে। আজকের গল্পের পাঠে দীপ, গল্পের সূত্রধার আমি সায়ন। প্রধান চরিত্রে অনন্য, অনন্যর মা, অনন্যর বাবা, নীলাভ্র, নীলাভ্রর বন্ধুরা এবং অন্যান্যরা। শুনতে থাকুন তুমি অনন্য। কাব্যে নয়, নদীর শরীরে নয়, নীরা চশমা খোলা মুখখানি বৃষ্টি জলে ধুয়ে কাছাকাছি আনো নীরা, তুমি নীরা হয়ে এসো। নিজের কাজগুলো পোস্ট করলে বারবার শুনতে, চালিয়ে দেখতে ওর বড্ড ভালো লাগে। গতকাল রাতের পোস্ট করা ভয়েস ওভারটায় এখন 9.58,000 ভিউজ, 400 শেয়ার, রিয়্যাক্টও পাল্লা দিয়ে বাড়ছে। আগের থেকে হাহা রিয়্যাক্টের পরিমাণ অনেকটা কমেছে, কমতে কমতে 10-এ নেমেছে। প্রশান্তির হাসি খেলে গেল তার ঠোঁটে। এবার কমেন্ট, অসাধারণ দাদা, তোমার বাচনভঙ্গি যেন হৃদয় ছুঁয়ে যায়, কিভাবে পারো? কতদিন তোমার লেখার উপর পাঠ করছো না, আবার কবে আসবে? আরো কত কি। তবে দাদা, ওই ডাকটা এখনো পিছু ছাড়ল না। কতজন তো কোনো রকম সম্বোধন করে না। কমেন্টগুলো খুব টাচি হলেও ওর মনে হয় কমেন্টগুলোতে খুব সাবধানে সম্বোধনটা এড়িয়ে লেখা। নিজের প্রোফাইল পিকটা একবার দেখল, 1.5 মাস হয়ে গেল, চেঞ্জ করা হয়নি। চেঞ্জ করতে হবে। মনে মনে ভাবে, মায়ের কলেজ লাইফের হলুদ শাড়িটা পরে ছবিটা তোলা, ওর প্রিয় অবাধ্য কোঁকড়া চুলগুলো ঝাঁপিয়ে পড়ছে কাঁধে, চোখের পাশ দিয়ে, চোখে গাঢ় কাজল। বড্ড প্রিয় ওর এই ছবিটা, তাই চেঞ্জ করবে করেও আর করা হয়নি। এবার ঘড়িটা দেখল একবার, 10টার দিকে এগোচ্ছে টিকটিক করে। ফোনটা রেখে আয়নার সামনে গেল। চুড়িদার পরে রেডি ছিল, এখন মুখে একটু ক্রিম লাগিয়ে কাজলটা তুলে নিল, মোটা করে চোখে লাগালো। কাজল জিনিসটা ওর বড্ড প্রিয়। একবার ভালো করে দেখল চোখটা। প্রিয়া বলে, বিশ্বাস কর, তোর চোখ দেখলে না খুব হিংসা হয়। কি সুন্দর বলতো। খয়েরি চোখের বল, ঘন চোখের পাতায় গাঢ় কাজলে ওর নিজের চোখটাকেই ওই বর্ষণ মুখর দুপুরের মেঘ মনে হয়। কিরে, খেতে আয় অভি। মায়ের ডাকে চমকে উঠল। সবে মাত্র ভ্রু দুটোর মাঝে ছোট কালো টিপটা দিয়েছিল, কুঁচকে গেল কপালের চামড়াটা। ভ্রুর মাঝের ভাঁজটায় বিরক্তি। মা, কতবার বলেছি তোমায় এই অভি বলে ডাকটা ছাড়ো, এই 1.5 বছরে এটা ছাড়তে পারলে না?
বলতে বলতে ঘর থেকে বেরিয়ে বাইরের ঘরের দিকে পা বাড়ালো। ঘরের বিছানায় পড়ে রইল মোবাইলটা। স্ক্রিনটা তখনও জ্বলছে, তাতে একটা ফেসবুক প্রোফাইল, নাম অনন্য শিকদার, অনু। ডাকনামের জায়গাটায় আগে লেখা ছিল অভি। মা, অনু বলে ডাকো না কেন বলো তো? আরে বাবা, তুই জন্মের পর থেকে ওই নামেই ডেকে যাচ্ছি, হয় নাকি এভাবে? কি দরকার ভাবি, তুই আমার কাছে না হয় অভিই থাকলি। মা, আমি যদি মেয়ে হয়ে জন্মাতাম তাহলে কি আমার নাম অভি রাখতে মা? ছেলের কথায় কোনো উত্তর দিতে পারেন না মৈত্রেয়ী। ছোট থেকে বড় আদরে নিজে আর তার স্বামী ছেলেটাকে বড় করেছেন। জীবনের প্রতিটা মুহূর্তে চেয়েছেন ছেলেটার যেন কোনো অভাব না থাকে, ছেলেটার সব আবদার যেন মেটাতে পারেন। উচ্চবিত্ত না হলেও অভাব তেমন ছিল না ভগবানের আশীর্বাদে, সব ভালোই চলছিল। ছেলেটা ছোট থেকে মেয়েলি ছিল বলে একটু কথা আশপাশ থেকে শুনতে হতো বটে, তবে তিনজনের সংসারটা ভালোই ছিল। তবে সব কেমন যেন বদলে গেল লাস্ট 4 বছরে। তখন সবে কলেজ শেষ করে অভি একটা বেসরকারি ফার্মে কাজ পেয়ে ঢুকেছে। ওর 22 বছরের জন্মদিনের তোড়জোড় করা চলছে। 2 দিন পরে জন্মদিন। প্রতি বছর অনন্যের জন্মদিন বেশ আড়ম্বরেই পালন করে ওর বাবা মা। বাড়ির কিছু আত্মীয় বন্ধুরা মিলে বেশ একটা গেট টুগেদার হয়। আর প্রতিবার ওর বাবা ছেলেকে জিজ্ঞেস করে, বল এবার তোর জন্মদিনে কি চাই? অনন্যর বাবা উৎপটাং গিফট দিতে রাজি নয়। ওনার মতে ছেলের যেটা দরকার ওটাই দেব। সেবারও তার ব্যতিক্রম হয়নি। অফিস থেকে ফিরে ছেলের ঘরে গিয়ে জিজ্ঞেস করলেন সেই এক প্রশ্ন, আর অভিও যেন তার প্রতীক্ষাতেই ছিল। এতদিনের জমানো চাহিদাটা জানিয়েই দিল তার বাবাকে। বাইরের ঘরে টিভি দেখছিলেন তখন অভির মা চুপ পারো, মৈত্রেয়ী। এই জন্য তোমাকে আমি কলেজে আকস্মিক পড়িয়েছি। চিৎকার শুনতে পেলেন। পড়াশোনা করিয়ে আমি তোমাকে এই বানিয়েছি? শুনে যাও তোমার ছেলে কি বলছে শোনো। বাপের মান সম্মান বাকি রাখার আর কোনো প্রয়োজন বোধ করছে না। ছুটে যান উনি। কি এমন হলো যে এত রাগত স্বরে কথা বলছে? ছেলের ঘরে ঢুকতেই তিনি শুনলেন, দেখো মৈত্রেয়ী, তোমার ছেলে এখন মেয়ে হবে, এইসব শিখতে আমি ওকে পড়িয়েছি? সারাটা জীবন রক্ত জল করে মুখে অন্ন তুলে দিয়েছে কি এইভাবে মুখে কালি ছিটানোর জন্য? মৈত্রেয়ী তখনও বুঝতে পারছিল না কি বলছে সব। মেয়ে হবে মানে? ছেলের দিকে তাকালে দেখেন ছেলের চোখ দৃঢ় সংকল্প। কে কে কি হয়েছে? আমি কিছু বুঝতে পারছি না। কি বলেছিস তুই তোর বাবাকে? আমি এসআরএস করব। মুহূর্তে থমকে গিয়েছিলেন তিনি। এসআরএস এর অর্থ তিনি জানেন, অর্থাৎ ছেলে সেক্স চেঞ্জ করবে। প্রথমে বুঝতে পারছিলেন না ওনার কি করা উচিত, রাগ নাকি অবাক। ছোট থেকেই নিজের ছেলেটার মধ্যে মেয়েলি ভাবটাই বড্ড বেশি ছিল। সব ছেলেরা যেখানে ক্রিকেট ফুটবল খেলনাকার এই ধরনের খেলা নিয়ে মেতে থাকত, ও ক্রিকেট খেললেও ওর অ্যাট্রাকশন ছিল পুতুল, জ্যাঠতুতো বোনের সাথে খেলনা বাটি। যদিও তখন এসবকে গুরুত্ব দেবার মতন কিছুই পায়নি কেউ, খেলতেই পারে।
ওর কণ্ঠস্বরটাও নরম ছিল। অনেক বন্ধু বান্ধবী আত্মীয়রা কানাঘুষো হাসাহাসি করত। প্রথম প্রথম ভাবতেন বড় হলে ঠিক হবে, কিন্তু এমন কিছু হবে তা হয়তো ভাবতে পারেনি। অভির বাবা কোনোভাবেই মানতে পারেননি ছেলের এই সিদ্ধান্ত। তিনি রেগে বলেই বসলেন, আমার বাড়িতে এসব করা চলবে না। তবে আমি বাড়ি ছেড়ে চলে যাচ্ছি। আমি চাই না আমার জন্য তোমরা হিউমিলিয়েট হও। ছোট থেকে ওটা তো শুধুই আমার। মৈত্রেয়ী, সেদিন ঝুমা বৌদি ঠিকই বলেছিল, ছেলের এবার বিয়ে দেয়া দরকার। বিয়ে দিলে সব ন্যাকামো ট্যাকামো সব খুঁজে যাবে। অভি মাঝের 2 দিন শান্তই থেকেছিল। ও জানত ওর এই সিদ্ধান্ত একটা ঝড় তুলবেই, কিন্তু এই কথাটা শুনে আর শান্ত থাকতে পারেনি ও। ও বলে ওঠে, তোমাদের ওই ঠুনকো সম্মানের জন্য দুটো দুটো জীবনকে বলি চড়াতেও তোমাদের বাঁধে না, তাই না? স্বার্থপর। দেখো বাবা, আমি আমার সিদ্ধান্ত থেকে সরব না। আমি তো চলে যেতেই চাইছি। থাকো তোমরা তোমাদের সমাজ নিয়ে। কোথায় যাবে? ওই হিজড়েদের পল্লীতে? না, আর আটকে রাখা যায়নি। ওই কথা কাটাকাটির 1 ঘন্টার মধ্যে মোটামুটি দরকারি জিনিসপত্র জামা কাপড় নিয়ে বেরিয়ে গিয়েছিল ওই বাড়ি থেকে। সাথে ওর মাও। কি করবে, নিজের সন্তান তো। তারপর কেটে গিয়েছে 4-4টে বছর। মা ছেলের সংসার, মা মেয়েতে বদলালো। শুধু বাবার সাথে সম্পর্কটাই ঠিক হলো না। একটা দীর্ঘশ্বাস ছাড়া আর কিচ্ছু বলার খুঁজে পেলেন না মৈত্রেয়ী। বাস স্টপে দাঁড়িয়ে রয়েছে অভি তথা অনু। সে যে নামেই ডাকা হোক, ও একটা রেডিও স্টেশনে এই 1 মাস হলো ঢুকেছে। এর আগে টুকটাক বিভিন্ন কাজ করেছে, আর ওর মা যেহেতু স্কুলে পড়াতেন, ওনার মাইনেতে মাঝের 2 বছর চলেছিল। এই তো 6 মাস হলো ওর মা রিটায়ার করেছে। তবে এখন অসুবিধা হয় না। এখন এই রেডিও চাকরি একটা ইনস্টিটিউশনে যুক্ত হয়েছে, যেখানে অনাথ বাচ্চাদের ও পড়ায়। সেখান থেকে কিছু টাকা আসে, তারপর আবৃত্তির অনুষ্ঠান সঞ্চালনা, সব মিলিয়ে এক প্রকার ছন্দে চলছে ওর জীবন। তবে আজ থেকে 5 বছর আগে সবকিছু এমন ছিল না। তখন জানতো না সেদিন থেকে 5 বছর পর ওর জীবনটা এতটা স্বাভাবিক হবে। কল্পনাই করতে পারেনি। ও যখন নিজের ট্রিটমেন্ট শুরু করেছিল, তখন ওর আগের চাকরিটা চলে যায়। না, চলে যায় বললে হয়তো লোকে ভাববে ওর কোনো গাফিলতিতে হয়তো চাকরি চলে গিয়েছে, কিন্তু আদপে ওকে বের করে দেওয়া হয়। ওয়ান ফাইন মর্নিং মেল আসে। অজুহাত দেখানো হয়েছিল কোম্পানি কর্মী ছাঁটাই করছে, ওর কাজে খুব একটা লাভ হচ্ছে না। তাই ও বুঝেছিল, সবটা বুঝেছিল। আসলে ততদিনে ওর ট্রিটমেন্টের কথা চাউর হয়ে গিয়েছিল। সাথে ও নিজের সাজ পোশাকটাও বদলাতে শুরু করেছিল। এমনিতেই অফিসের সবাই এড়িয়ে চলত। তারপর একদিন তো লাঞ্চ টাইমে কফি আনতে গিয়ে ক্যান্টিনে 2 জন কলিগকে বলতে শুনেছিল, দেখেছিস অবস্থা? অফিসে ঢুকতেই অকওয়ার্ড লাগে। এটা কি গোয়াজিও লাইক চলছে নাকি? সেই এত ঠোঁট রাঙিয়ে মেয়ে সাজার শখ, তো ট্রেনের তালি দিয়ে বেড়ালেই পারিস। তারপর দুজনের সম্মিলিত হাসির ফোয়ারা ওর গায়ে সীসা ঠেলে দিয়েছিল। তোমার লিপস্টিকের শেডটা কি গো?
প্রশ্নটা শুনে বাস্তবে ফিরে এলো অনন্য, আর হাসি পেয়ে গেল। কি ভালো টাইমিং প্রশ্নটার। উনি হয়তো বুঝতে পারেননি ও কি, যদি বুঝতে পারতো তবে কি আর জিজ্ঞেস করতো, পাশে এসে দাঁড়াতো, সরে যেত। সবাই তো সরেই যায়। আচ্ছা, সমকামিতাও তো খুব সাধারণ একটা ব্যাপার, কিন্তু সমাজ এটাকে সহজভাবে গ্রহণ করতে পারে না কেন? সমকামীদের সবাই এতটা সহজলভ্য ভেবে নেয় কেন? ও এতগুলো দিনে এটা বেশ বুঝেছে, আমাদের সমাজ আসলে একটা বদ্ধ কুয়ো, আর এত এত মানুষ হচ্ছে সেই কুয়োর ব্যাঙ। আর কেউ যদি কুয়ো থেকে বেরোতে চায়, তাদের ঠিক মেনে নিতে পারে না। কারণ যত আধুনিকতার প্রলেপ লাগুক গায়ে, যতই এই সোশ্যাল মিডিয়া যুগে দিগন্ত বিস্তৃত সুযোগ আসুক না কেন, মনটা কি আর বিস্তৃত হতে পারল? ওটা এখনো সেই কুয়োতেই আটকে আছে, আর থাকবেও। প্রশ্নটার উত্তর ওরা দেওয়া হলো না। বাস চলে এসেছে, উঠে গেল, পিছনে ফেলে সেই মেয়েটিকে, পিছনে ফেলে এ সমাজের দ্বিচারিতাকে। টেবিলের ওপরে দেখ, বিরিয়ানি ঢাকা রয়েছে। বিরিয়ানি কে আনলো মা? প্রশ্নটা ছুঁড়ে দিয়ে উদ্গ্রীব হয়ে টেবিলে ঢাকা দেওয়া থালাটা হাতে তুলে নিল। প্রিয়া দিয়ে গেছে, ও বানিয়েছে, তাই তোর জন্য আর আমার জন্য দিয়ে গেল। ততক্ষণে অভি 1 চামচ মুখে দিয়ে দিয়েছে। দারুণ বানায় কিন্তু ও। ওর বিয়ে ঠিক হয়েছে। হ্যাঁ, জানি তো। মৈত্রেয়ী একটা দীর্ঘশ্বাস ফেলল, তা চোখ এড়ায়নি অভির। ও হালতো হেসে বলল, বড্ড বেকার সন্তান আমি। ছোট থেকে তোমাদের কোনো স্বপ্নই পূরণ করতে পারলাম না। মৈত্রেয়ী চোখের জলটা মুছে উঠে গিয়ে অভির মাথায় হাত বুলিয়ে দিল। তুই নিজের স্বপ্ন তো পূরণ করতে পারছিস, ওটাই সুখ আমাদের। আমাদের না তোমার? সুখ, অভি জানে কত সুখ। ও বোঝে প্রতিটা বাবা মা স্বপ্ন দেখে তার সন্তানকে নিয়ে। স্বপ্ন দেখে ছেলে বড় হবে, চাকরি করবে, তারা বড়াই করে বলবে আমার ছেলে অমুক জায়গায় কাজ করে, পছন্দ মতো একটা মেয়ের সাথে বিয়ে দেবে। কিন্তু কেউ হয়তো স্বপ্ন দেখে না তার ছেলে মেয়ে হয়ে একটা ছেলেকে বিয়ে করতে চাইবে। সে বউ নয়, জামাই আনার স্বপ্ন দেখবে। আরও এটাও বোঝে ওর মা সবটা মেনে নিলেও মনের মধ্যে একটা ঘূর্ণি তারও ঘোরে। হয়তো ওটাই স্বাভাবিক। একদিকে ছেলে আর একদিকে নিজের স্বামীকে নিয়ে কি করে যে একজন নিজেকে সুখী বলতে পারে, ও সত্যিই বোঝে না। কতদিনও বলেছে মাকে, মা, তুমি বাবার কাছে ফিরে যাও। দেখো, লোকটা তো কোনো দোষ করেনি। তা তুই কি দোষ করেছিস? মানুষটার যে তোমাকে দরকার। ও বোঝে স্বামী স্ত্রী মানে একসাথে সংসার ঠেলে যাওয়া নয়, একে অপরের পরিপূরক হয়। ও বোঝে মানুষের কতটা দরকার হয় একজন ভালোবাসার মানুষের। মা তো তাও ওকে পাচ্ছে, কিন্তু বাবা, লোকটা তো একদম একা। কিন্তু ওর মা সব সময় বলে, আমি মা ভাবি, তুই কি বুঝবি মায়ের জ্বালা? একজন নারী, একজন স্ত্রী যখন মা হয়,
তখন মা সত্তাটাই সবচেয়ে শক্তিশালী হয়। আমি আমার সন্তানকে ছেড়ে থাকতে পারবো না। ব্যাস, আর কিছু বলার পায় না, বলার থাকেও না। খাওয়া সেরে শরীরটা এলিয়ে দিল বিছানায়। তবে এখনই ঘুমানোর সময় হয়নি। এখন একটু সোশ্যাল মিডিয়া ঘাঁটাল, তারপর বই পড়া, তারপর ঘুম। ফোন হাতে নিতেই দেখতে পেল রনি ভিডিও পাঠিয়েছে। ওহ, এবার ওটা ছাড়তে হবে সোশ্যাল মিডিয়াতে। ছেলেটা বেশ করিতকর্মা তো। আগামী পরশু হলো ভ্যালেন্টাইন্স ডে, তাই ওদের রেডিও চ্যানেল থেকে একটা সেগমেন্ট করবে, হোয়াট ইজ লাভ। রাস্তায় বেরিয়ে জনে জনে একটু জিজ্ঞাসাবাদ আর কি। ওটাই ঘষে মেজে এডিট করে দিল রনি। সন্ধেতে ওকে দেওয়া হয়েছিল, এর মধ্যে এডিট করে দিয়েও দিল। এই সেগমেন্টটার দায়িত্ব ওকে দেওয়ায় অফিসের বেশ কজন খুব একটা খুশি হয়নি। একজন তো সবিস্ময়ে বলে ওঠে, অনু মানে অনন্য। ও দেখেছে কিছু মানুষ ওকে শুধু অনু ডাকে না, সাথে ওর ভালো নামটাও বলে। মাঝে মাঝে ভাবে ওর কি নিজের ভালো নামটা ভুলে যাওয়ার অভ্যাস আছে, না হলে নামটা বলে কি লাভ পায়। সে আলাদা কথা, দু একজন আপত্তি জানিয়েছিল, তবে শ্রীদি সত্যিই ভালো, ওকেই দায়িত্বটা দেয়। বলে, অনন্য, আমি চাই তুমি এই কাজটা করো। আমি চাই তুমি 10 জনের সাথে কমিউনিকেট করো, সমাজের অকথিত ট্যাবুগুলো ভাঙো। শেষ কথাটা ওই ঘরের বাকি সদস্যদের মুখের দিকে তাকিয়ে বলেছিল। এই অফিসেও কয়েকজন একটু দূরত্ব বজায় রাখে ওর সাথে, কোনো এক অজ্ঞাত কারণে, তবে সবাই নয়। রনি, দেবজিৎ, গুনগুন, রিমি, ওদের সাথে ওর বেশ ভালো বন্ধুত্ব হয়েছে। দেবজিৎ আর ও মিলে বেরিয়েছিল কলেজ স্ট্রিট, প্রিন্সেপ ঘাট, ময়দান, এই কটা জায়গা টার্গেট করে গিয়েছিল। দেখা হলো বহু মানুষের সঙ্গে, এক একজন উত্তর দিয়েছে এক এক রকম। আসলে এক একজনের গল্প হয় এক এক রকম। যে প্রথমবার প্রেম করেছে তার কাছে ভালোবাসার সংজ্ঞা আলাদা, যে ঠকেছে তার কাছে ভালোবাসার সংজ্ঞা আলাদা, আর যে ম্যাচিওর তার কাছেও আলাদা। সেগুলোই দেখতে বসল। প্রশ্ন করেছে, হোয়াট ইজ লাভ? এক একজন দিয়েছে এক এক রকম উত্তর। কারোর কাছে ভালোবাসা মানে অজ্ঞাত এক অনুভূতি, যে অনুভূতির অর্থ বুঝতে কেটে যায় বছরের পর বছর। কেউ বলেছে লাভ মানে লোকসান, এই গার্লফ্রেন্ড হবে, তাকে গিফট দাও, টাইম দাও, এটা দাও, সেটা দাও, তারপর সেই চলে যাবে। বেশ বোঝা গিয়েছে এই ছেলে জব্বর একটা ছ্যাঁকা খেয়েছে। একটি মেয়ে, সে বিবাহিত, তিনি বলেছেন ভালোবাসা মানে অভ্যাস। একজন বলেছে ভালোবাসার কোনো মানে হয় না। একজন তো শাহরুখের ভক্ত, তার মতে লাভ দোস্তি হ্যায়। একজন বলেছে ভালোবাসা মানে 4 অক্ষরের খিস্তি। সব শেষে যিনি বলেছেন তার কথাটা ওর মনে লেগেছে। আরও একটা কারণ আছে। লোকটিকে ধুরি বলা ভালো, ছেলেটিকে ওর বড্ড চেনা চেনা লাগছে। তখনও লাগছিল। ওর মনে হলো ছেলেটাও চেনে ওকে, কিন্তু কোনো রকমে কথা বলেই যেন ছেলেটিও নিজেকে গুটিয়ে নিয়েছিল। ছেলেটি ফর্সা, ক্লিন শেভ, গালে দাড়ির নীলচে রেখা ছাপ ফেলে রেখেছে। লম্বা বেশ,
ওর নিজের হাইট 5-7, ওর থেকেও লম্বা। মনে তো হয় 6, ছিপছিপে গড়নের, চাকুরিজীবী বলেই তো মনে হলো। ফর্মাল ড্রেসে ছিল। শেষ বেলার ময়দানে দেখা হয়েছিল। সে বলেছিল, ভালোবাসা ভালোবাসা একটা দুর্ঘটনা, যা এক জীবনে বহুবার হতে পারে। তুমি তা আটকাতেও পারবে না। তখন কোনো কিছুই তোমার হাতে থাকবে না, শুধু সেই মানুষটাই সবচেয়ে বেশি স্পষ্ট হয়ে থাকবে তোমার কাছে। সমাজ, নিয়ম সব কিছুকেই উড়িয়ে দেওয়ার ক্ষমতা থাকবে তোমার। তুমি নিজেও তার হতে চাইবে, না হলে জীবনটাই বৃথা। কি ভালো বলল না? কি যেন নামটা বলল, নীলাভ্র। হ্যাঁ, নীলাভ্রতে। নীলাভ্র নামটা খুব চেনা লাগছে। যা হোক, মনে পড়ল না ওর এই মুহূর্তে। উল্টে ওর কথাগুলো বড্ড মনে নাড়া দিয়ে গেল। মনে পড়ল নীলাভ্র চোখের দৃষ্টিটা, যেভাবে ছেলেটা ওর দিকে তাকিয়ে কথাগুলো বলল। মনে পড়তেই আবার ওর বুকটা কেঁপে উঠল। দীর্ঘশ্বাস ফেলল। প্রেম, ভালোবাসা, এসব ওর জন্য কোথায়? না, ঘুমটা আস্তে আস্তে উড়ে গেল। বারান্দায় গিয়ে দাঁড়ালো। চাঁদটাকে দেখা যাচ্ছে না, তবে জ্যোৎস্না দেখা যাচ্ছিল। শীতল একটা ফাগুনি হাওয়া এসে ঝাপট মারল ওর শরীরে। ভালোবাসা বেজেছিল তো ভালো। ললিত। একটা বছর টিকেও ছিল সম্পর্কটা। তার আগে অনুরাগ। কলেজে ওকে নিজের বেস্ট ফ্রেন্ড মুখে বললেও ও আসলেই অনুরাগকে ভালোবেসেই ফেলেছিল। তখনই তো বুঝেছিল আসলে ও কি চায়। আর উল্টো দিকের সবাই এটাও ওকে বুঝিয়েছিল ওর অবস্থানটা। ও একজন পুরুষ। ও হাজার চাইলেও নারী হতে পারবে না, প্রেমিকা হতে পারবে না। ট্রিটমেন্ট করে শরীর বদলানো যায়, কিন্তু পুরুষ হয়ে জন্ম নেওয়াটা তো আর বদলে দেওয়া যায় না। তাই ও সবসময় রূপান্তরিত নারী, সমকামী হয়েই থেকে যাবে। কখনো নারী হতে পারবে না, কখনো প্রেমিকা হতে পারবে না। এ সমাজ ওকে নারী বলে মেনেও নেবে না। তার বুকেও তো ভালোবাসা জমে। সেও তো পারত প্রেমিকা হতে। সেও তো পারে আগল ভাঙা আদরের ভাগিদার হতে। আগল ভাঙা আদরে আগলে সে অনাদর ফিরে আসে উড়ো চিঠিতে। আচ্ছা, তুমি সবসময় লেখার শেষে অনন্যা লেখো কেন? তোমার নাম তো অনন্য। হাসি পেয়ে যায় অভির। এমনি। এ কেমন কথা? কেন, সত্যিই তো এমনিই লিখি। আসলে অনন্য পরিচয়টার ভার থেকে বড্ডই মুক্ত হতে ইচ্ছে করে। কিন্তু আমি জানি আমাকে কেউই অনন্যা বলে মেনে নিতে পারবে না। তাই আমার কলমের নামই অনন্যা হোক। ব্যাস, কথাটুকু এইখানেই আটকে যায়। কেন জানি সে আর কোনো উত্তর দেয়নি। অভি লেখাটা পোস্ট করার পর মেসেজটা আসে। তারপর এইটুকু কথা। অভির এবার মনে পড়ছে নীলাভ্রকে কোথায় দেখেছে। এই ফেসবুকে। ওর পোস্টে মাঝে মাঝে কমেন্ট করে।
এর আগেও এক দুবার মেসেঞ্জারে কথা হয়েছিল, মনে আছে ওর। আবার একটা পিং। আজ তোমাকে দেখার পরেও কথা বলার সাহস পেলাম না। তোমার চোখ দেখে মনে হলো চিনতে পারোনি, তাই আর। অভি নোটিফিকেশন থেকে দেখলো মেসেজটা। ওর চোখের ভাষা বুঝতে পারছে। এতটাও মন দিয়ে ওকে কেউ দেখে? অবাক হলো। তারপর উত্তর দিল, আসলে খেয়াল ছিল না, তুমি তো কথা বলতেই পারতে। আচ্ছা, তুমি কি সবার সাথেই মেপে মেপে কথা বলো? হ্যাঁ, না হলে অনেকেই ভাবে গা ঢলাঢলি করছি। অনেকটাই ভেবে চলতে হয়, প্রাণ খুলে কথা বলতে 1000 বার ভাবতে হয়। অভি এবার ফোনটা রেখে ঘুমিয়ে পড়বেই ভাবছিল, তখনই আবার পিং। তোমাকে না কিছু বলবো ভাবছিলাম। বলো। দেখা করা যায়? দেখা? তুমি কারোর সাথে দেখা করো না? হ্যাঁ, করি তো। পরশু বিকালে ময়দানে দেখা হচ্ছে তাহলে। পরশু? তোমার অসুবিধা আছে? ওই দিন তো আমার প্রোগ্রাম আছে। আধ ঘন্টাও হবে না? আচ্ছা ঠিক আছে, 5টায় তাহলে। থ্যাংক ইউ। তারপর একটা হার্ট ইমোজি। অভির খটকা লাগে। কি ব্যাপার? ওর মনে অন্যরকম একটা আশঙ্কা দেখা দিচ্ছে, কিন্তু সেটা উড়িয়ে দিচ্ছে ও বারবার। ওর মন একটা আশঙ্কার কথা ভেবে তিত্তির করে কাঁপছে। অমন তো নাও হতে পারে। ও কি আর সত্যি নারী? অত সুখ ওর কপালে কোথায়? তা যতই তুমি দূরে ঠেলো আমায়, যতই ছিটাক সমাজ কালি, তবু আজও আমি তোমায় ভালোবাসি, শুধু তোমায় ভালোবাসি। ভালোবাসার দিন। মা ছাড়া আর কার কাছেই বা ভালোবাসা পেল না? বাবা ভালোবাসে। সে রাগ করলেও ও বিশ্বাস করে মানুষটা ওকে ভালোবাসে। তার বাইরে ওর মনে আছে ওদের বাড়িতে ভাড়া থাকতো রথিন কাকু। মানুষটা ওর খেলার সঙ্গী ছিল। রিনি দিদির সাথে যখন খেলতো, ওদের রান্নাবাটিতে করা কাল্পনিক রান্না খেয়ে কত প্রশংসা করত। কাকু ওদের সাথে বসে গল্প শোনাতো। বড্ড ভালোবাসতো কাকুকে। সেদিন মা খুব অসুস্থ ছিল। বাবা মাকে নিয়ে ডাক্তারের কাছে গিয়েছিল, আর ওকে রেখে গিয়েছিল রথিন কাকুর কাছে। সেদিন দুপুরে কাকু, আজও সেদিনের কথা মনে পড়লে সিগারেটের তামাটে গন্ধটা পায়। পেট গুলিয়ে ওঠে ওর। সেদিন ভরসা করে রথিন কাকুর থেকে পালিয়ে রিনি দিদির কাছে আশ্রয় নিয়েছিল, কিন্তু সেদিন দুপুরে সেও। 12 বছরের ছোট্ট ছেলেটি সেদিনই বুঝেছিল ভালোবাসা আর ভরসা বলে কিছু হয় না, কিচ্ছু না। অনুরাগ, ওকেও তো ভালোবাসতো, কিন্তু কি হলো? একদিন এসে ও বলল, দেখ ভাই, আমার সাথে না মিশিস না। আসলে তুই তো একটু অন্যরকম। আমার গার্লফ্রেন্ড না তোর সাথে আমার এত মেলামেশাটা ভালোভাবে নিচ্ছে না। সো প্লিজ। কত সহজে বলে দিয়েছিল সেদিন কথাগুলো। ওকে কেউ একটা মেয়ে, একজন নারী বলে ভাবতেই পারল না। ললিত কত সহজে ওর হাত ছেড়ে দিতে পেরেছিল। কেন ব্রেকআপ হলো তা বলার প্রয়োজন বোধ অব্দি করেনি।
কারোর কাছে জবাবদিহি করতেও হয়নি। সবাই সবটা শুনে একটাই কথা বলেছিল, ও ঠিক আছে। কিভাবে ঠিক থাকে সব? ও যে এত স্বপ্ন দেখলো, একসাথে হাঁটা এতগুলো পদক্ষেপ, সব মিথ্যে হয়ে গেল শুধুমাত্র হোক গিয়ে বলে। কারো স্বাভাবিক কিছু প্রবৃত্তি যে সমাজ মেনে নিতে পারে না, তাকে এড়িয়ে চলতে শুরু করে। সে সমাজে আবার ভালোবাসার দিন, ভালোবাসতে জানে কেউ? নিজের কবিতাটা পোস্ট করে সব আকাশ কুসুম ভাবছিল অভি, ময়দানে বিরাট বটের ছায়ায় বসে। অনেক যুগল ও চোখের সামনে ঘুরছে, খিলখিলিয়ে হাসছে। আর ও ঝাপসা চোখে দেখছে সেসব। ঝাপসা কারণ চোখে ওর অজান্তেই বাষ্প জমেছে। ও চায় সামনে ওই মেয়েটার মতন দুহাত ছড়িয়ে ছুটে বেড়াতে। ও চায় একজন প্রেমিকের কাঁধে মুখ গুঁজতে। ও চায় ও যখন হেঁটে যাবে কেউ আর চোখে তাকাবে না, ছক্কা হিজড়ে ছুটে আসবে না, অফিসের কলিগরা এড়িয়ে যাবে না। রূপান্তরিত শব্দটা মুছে গিয়ে নারী হয়ে বাঁচবে। বড্ড ক্লান্ত লাগে আজকাল ওর, বড্ড ক্লান্ত লাগে। ওই চোখটায় জল মানায় না। কথাটা শুনে চমকে মুখ তুলে তাকায় অভি। দেখে এক দীর্ঘদেহী মানুষ তার হাতটা বাড়িয়ে ওর গাল বেয়ে পড়া জলটা মুছিয়ে দিল। ও ভীষণ অবাক হয়ে যায়, কিছুক্ষণ স্থির মূর্তির মতন তাকিয়ে থাকে তার দিকে। আজও চিনতে পারছো না নাকি? সামলে নেয় নিজেকেও। নীলাভ্র, কিন্তু এটা কেন করলো? তার থেকেও অবাক হচ্ছে নীলাভ্রর চোখ দেখে। ওর চোখ যেন অন্য কথা বলছে। আবে শালা, তুই কি পাগলেছিস নাকি? ও ছক্কা ভাই, শেষে কি না? এ ভাই, তুই স্ট্রেট তো নাকি? তুই শিওর ওই অনন্য বলে যাকে দেখালি তার প্রেমে পড়েছিস? না মানে আমাদের কলকাতায় কি মেয়ের অভাব পড়লো নাকি ভাই? আর তুই যে নিজেও গে তা তো বুঝিনি চাঁদু। এই জন্যই ছেলের সাথে তোর ব্রেকআপ হলো, তাই না? কথাগুলো আরো একবার কানে বেজে উঠল নীলাভ্রর। সাথে সাথে আরো একজনের কথা মনে পড়ল। সে বলেছিল, জানিস, এই যাদের মেলি স্বভাব, যাদের তোর এই বন্ধুরা ছক্কা হিজড়ে বলে, জানিস তো ওদের মনটা কিন্তু একদম মেয়েদের মতোই হয়, শুধু ভুল খোলসে জন্মায়। তুই যে অনন্যর কথা বলছিস, খেয়াল করেছিস কখনো ওকে লাল পাড় সাদা শাড়িতে কি সুন্দর লাগে? আর 5টা মেয়ের সাথে কোনো পার্থক্য করা যায়? যায় না। তুই ওর মধ্যেকার নারীর প্রেমে পড়েছিস নীল। আমি তোকে বারণ করব না, ভালোবাসার কোনো বাঁধন হয় না। নীলাভ্র এর উত্তরে বলেছিল, কিন্তু সবাই যে আনার দিকে আঙুল তুলছে। আরো তুলবে। হ্যাঁ, সুপ্রিম কোর্ট আইন দিলে কি হবে? আমাদের সমাজ যে নিজের ধ্যান ধারণায় চলে, তাকে বদলাবি কিভাবে? ওদের কত লড়াই করতে হয় বলতো। আর যদি তুই তাকে ভালোবাসিস, ভাবছিস কিভাবে তোকে লড়াই করতে হবে না? নীলাভ্র পাশে তাকালো। সপ্রশ্ন ও বিস্ময় মাখা দৃষ্টিতে ঘন কাজল কালো চোখ দুটো ওর দিকে তাকিয়ে রয়েছে অনেকক্ষণ ধরে। সে একটু অবাক, হতভম্ব। হয়তো এর আগে তার চোখের জল নিয়ে এতটাও চিন্তিত হয়নি। তাছাড়া
বুঝতেও পারছে নীলাভ্র কেন এসেছে তার কাছে। বেলা পড়ে এসেছে অনেকক্ষণ। সূর্যের শেষ লাল আভা সেলোফেনে পেপারের মতন জড়িয়ে ধরেছে গোটা শহরকে। ওই পেপারের একটু অংশ অনন্যর মুখটাকেও জড়িয়ে রয়েছে। কি যেন একটা বলে না এই সময়টাকে, কোণে দেখা আলো। কি মিষ্টি লাগছে অনন্যকে। লাল শাড়ি কাঁধ ছাপিয়ে কোঁকড়া চুলগুলো যেন পাহাড়ি ঝর্ণা। বুকে একটা মোচড় টের পেল। মুখটা খুলেও আবার বন্ধ করে নিল নীলাভ্র। কথাগুলো বলার আগে আবার ভাবল, যা করছে ঠিক করছে তো। ও চায় না কাউকে ঠকাতে। আরো একবার তাকালো অনন্যর দিকে। বুকটার ধুকধুকানি একটু বাড়ল। ও বুঝেছে পিছিয়ে আসার রাস্তা নেই। এখন আর কিছুই ওর হাতে নেই। আমি ঠিক কিভাবে বলবো, মানে কোথা থেকে শুরু করব বুঝতে পারছি না। দেখো হাতটা ঠান্ডা হয়ে গেছে, দেখো। অভি অবাক, কি বলছে কি ছেলেটা। ওরও বুকটা দূর দূর করছে। ও যা আশঙ্কা করেছে অমন কিছু হবে নাকি? না না, ওসব ওর কল্পনা, ওভারথিঙ্ক। ছেলেটার দিকে একবার তাকালো। ওরই বয়সী, নয়তো ছোট হবে 1 বছরের। শেষ বেলার সূর্যের লালচে আভা ওর গালে পিছলে একটা লালচে রং লাগিয়ে দিয়েছে। কালো রঙের শার্ট, জিন্স পরে এসেছে। বুকে একটা মোচড় টের পেল। বুঝতে পারছে অনন্য ওর কল্পনায় সাজানো মানুষটার সাথে বড্ড মিল এই সামনের মানুষটার। লোহিতের পর এই 1.5 বছর পর আবারও কারোর প্রতি টান অনুভব করছে ও। নীলাভ্র বলা শুরু করলো, আমার একটা প্রেম ছিল কলেজ লাইফে, 4 বছরের প্রেম। কলেজ শেষ হওয়ার পর আমি মাস্টার্স নিয়ে ব্যস্ত হয়ে পড়লাম। তখন থেকে মিলির সাথে আমার একটা দূরত্ব তৈরি হচ্ছিল। দিন দিন সেটা বাড়তে থাকে। আমি ঠিক সন্দেহপ্রবণ নই, কিন্তু কেন জানি না আমার মনে হতে থাকে ও আমাকে ঠকাচ্ছে। আমার চোখের আড়ালে কিছু একটা চলছে। আমার কিছু বন্ধুরা আমাকে ইনফর্ম করেছিল ওকে মৃণাল বলে একজনের সাথে সিনেমা হলে দেখা যাচ্ছে, মলে দেখা যাচ্ছে। মজার ব্যাপার হচ্ছে আমি প্রথম বিশ্বাস করতে চাইতাম না, তাই ওরা আমাকে গাদাখানেক ছবি পাঠায়। মজাটা এটাই যে আমাকে সব জায়গা থেকে হাইড করে ছবিগুলো ছাড়া হচ্ছিল। দিব্যি আমাকে মুরগি করে প্রেম চলছিল। এসব দেখার পর তো আর একসাথে থাকার মানে হয় না, তাই না? তারপর কেটে গিয়েছে 4 বছর। কোনো রকম প্রেম আমার মাথায় চাপেনি। চাপলো 1 বছর আগে। মিলির ছেড়ে যাওয়ার পর কোথাও গিয়ে মনে হয়েছিল এসব ভালোবাসা প্রেম সব মিথ্যে নাটক। কিন্তু ওই যে উপরওয়ালা, উনি মুচকি হেসেছিলেন আমার অবস্থা দেখে। ওয়ান ফাইন মর্নিং ফেসবুক ঘাঁটছি বাসে বসে, কানে হেডফোন লাগিয়ে ভিডিও স্ক্রল করে যাচ্ছি। হঠাৎ একটা ভিডিও সামনে এলো। লাল পাড়ের সাদার ওপর কালো চেক শাড়ি, কোকড়া চুল ঝাঁপিয়ে পড়ছে চোখের পাশ দিয়ে, মুখে একটা মিষ্টি হাসি। এতটাই মিষ্টি যে প্রথম দেখার পর আমি পুরো ভিডিওটা শুনিও নি, হাঁ করে তাকিয়েছিলাম। তারপর খেয়াল পড়তে আবৃত্তিটা শুনলাম। অসাধারণ বাচনভঙ্গি। নিজের লেখা পাঠ করছিল, প্রেমিকা নিয়ে লেখা ছিল। প্রতিটা বাক্য এত সুন্দর করে বলছিল যে ওই দিন সারাটা সময় বারবার শুনে গেলাম। ফলো করা শুরু করলাম তাকে।
আমি না বুঝতে পারিনি প্রথমে সে মেয়ে নয়। তারপর প্রোফাইল ঘাঁটতে গিয়ে বুঝলাম পতঙ্গ হয়ে কোন আগুনে ঝাঁপিয়েছি। জানো, আমি না অনেক বুঝিয়েছি নিজেকে। মাঝে তো তোমার সাথে কথাও বললাম, তোমাকে রোজ ফলো করে গেলাম, আর সময় নিয়ে নিজেকে অনুভব করার চেষ্টা করে গেলাম কি চাই আসলে আমি। বন্ধুদের বললাম, এক একজন এক এক রকম বলল। কেউ কেউ তো আমাকে ডাউট করলো আমি স্ট্রেট কিনা। বিশ্বাস করো, আমি স্ট্রেট। আমি যখনই তোমাকে দেখি আমার মাথায় থাকে না তুমি একজন পুরুষ, আমার মতোই একটা ছেলে হয়ে জন্মেছ। তোমাকে যখনই দেখি তোমার মধ্যে একজন নারীকেই দেখি। একজন পুরুষ যেভাবে একজন নারীর প্রতি আকর্ষিত হয়, তোমার প্রতিও আমি তেমনই আকর্ষিত। বিশ্বাস করো। এতক্ষণ একটা কথাও বলেনি অনন্য। ওর চোখ নিজের অজান্তেই জলে ভরে উঠেছে। ওর কোনো কথা বলার ক্ষমতাই নেই। কথা বলতে গেলেই একরাশ কান্নার দমক গলা দিয়ে উঠে আসবে। আলো কমে এসেছে। দূরের ভিক্টোরিয়া আলোয় আলোকিত হয়ে উঠেছে। গোটা মাঠ জুড়ে হালকা নীলচে রঙের মায়ার রাজ্য। গিটারের শব্দ ভেসে আসছে, আর সাথে একটা গান। একজন গান গাইছে, আর তাকে ঘিরে দুজোড়া কাপল হাতে হাত রেখে নাচ করছে। এর মধ্যে উঠে দাঁড়ালো নীলাভ্র। তা দেখে অনন্য উঠে দাঁড়ায়। ওকে অবাক করে দিয়ে হাঁটু মুড়ে বসলো নীলাভ্র। পকেট থেকে একটা গোলাপ বের করে হাত বাড়িয়ে দিয়ে বলল, আমি সত্যি ভালোবেসে ফেলেছি তোমায় অনন্যা। অনন্যা অবাক বিস্ময়ে সজল ভরা চোখে তাকালো। নীলাভ্র মনে মনে ওই নামটাই নিয়েছে। কি বলবে অনন্য, কি বলবে? গোলাপের দিকে হাতটা বাড়ানোর ক্ষমতা পাচ্ছে না। কাঁপা পায়ে পিছোতে শুরু করলো। নীলাভ্র এবার অবাক হয়। না, অনন্য আজ কিছু বলতে পারবে না, চায়ও না। বুকের মধ্যে অদ্ভুত একটা অনুভূতি তোলপাড় করে চলছে। কান্না পাচ্ছে, তার সাথে অদ্ভুত একটা আনন্দ ঘিরে ধরেছে ওকে। পিছন ফিরে ছুট লাগালো। নিজের অজান্তেই দুহাত মেলে পাক খেল। ছুটছেও, পেরেছেও। কারোর কাছে তো নিজে নারী বলে স্বীকৃতি পেল। ও জানে না এরপর কি হবে, জানে না জীবন ওকে আর কি কি দেখাবে, জানে না কতটা সত্যি নীলাভ্র। কিন্তু এই মুহূর্তটা বড্ড দামি, বড্ড দামি। মাঠের এক প্রান্ত থেকে একগোছা লাল গ্যাস বেলুন সন্ধ্যার নীল আকাশে উড়ে যাচ্ছে, আর মাঠের এই প্রান্তে লাল শাড়ি পরা একটা মেয়ে বলেই মনে হচ্ছে। সে ছুটছে দুহাত মেলে। সে আজ বড় খুশি। ভালোবাসার দিনে কোনো এক স্বপ্নে দেখা মুহূর্ত বাস্তব হয়ে নেমে এসেছে। ভেসে আসছে ক্ষীণভাবে গানের লাইন। সব ছেড়ে চলো যায়, হয়তো তোমারই জন্য হয়েছে প্রেমে যে বন্য। জানি তুমি অনন্য, আশার হাত বাড়ায়। যদি কখনো একান্তে চেয়েছি তোমায় জানতে, শুরু থেকে শেষ প্রান্তে ছুটে ছুটে গেছি।
আপনারা শুনছিলেন তুমি অনন্য। গল্পটিকে এতটা শোনার জন্য অসংখ্য ধন্যবাদ। আজকের গল্পের পাঠে দীপ, গল্পের সূত্রধার আমি সায়ন, অনন্যর ভূমিকায় শিবজ্যোতি, অনন্যর মা অনুষ্ণা, অনন্যর বাবা এবং নীলাভ্র সায়ন, প্রিয়া দেবারতী, অনুরাগ অর্কপ্রভ, নীলাভ্রর প্রথম বন্ধু শুভ, নীলাভ্রর দ্বিতীয় বন্ধু স্বর্ণাঙ্গ, শ্রীদি, আদ্রিতা। অন্যান্য ভূমিকায় অঙ্কুর, বৈশালী, দেবারতী, হিনা, অনুষ্কা, অপরাজিতা এবং সায়ন। শব্দগ্রহণ এবং আবহ সঙ্গীত সায়ন। পোস্টার ডিজাইন এবং অ্যানিমেশন সায়ন। সমগ্র পরিচালনা এবং নির্দেশনায় সায়ন। টিম উপসংহারের পক্ষ থেকে অয়নকে অসংখ্য ধন্যবাদ। হয়তো তোমারই জন্য গানটি গেয়েছে সাইনুর। সাইনুরকেও অসংখ্য ধন্যবাদ। খুব শীঘ্রই আরও একটি সুন্দর গল্প নিয়ে হাজির হব এই চ্যানেলে। ততদিন হাসতে থাকুন, বাঁচতে থাকুন আর শুনতে থাকুন টিম উপসংহারকে। ধন্যবাদ।